সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজ আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র নতুন নয়, কেউ সফল হয়নি এবং হবে না। খুব শীঘ্রই আবার নির্বাচন হবে এবং আওয়ামী লীগের নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে দেশনেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো অধিকার এই অবৈধ ক্ষমতা দখলকারীদের নাই। এরপর আমি বলবো, আইয়ুব খান, ইয়াহিয়া খান, জিয়াউর রহমান, এরশাদ বারবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। আমার বিরুদ্ধে এবং আওয়ামী লীগ আগত নেতা কর্মী, এমনকি আমাদের আওয়ামী পরিবারের কাউকে বাদ দিচ্ছে না। প্রত্যেকের বিরুদ্ধে মামলা, ঘরছাড়া করা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়া, অর্থাৎ অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, মামলা দিয়ে হয়রানি করা, এবং তারা শুধু পারদর্শিতা দেখাতে পারছে। আর যে দেশটাকে আমি অর্থনৈতিকভাবে উন্নত করেছিলাম, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। আমরা যদি বিদ্যুৎ দিতে পারি, তো বাটপাটাই পারলো না কেন? আর তারিখে প্রশ্ন, সবকিছু তো দিয়েছে, আমি অবশ্য রাখা ছিল, সরকার সব লুটপাট করে খেয়েছে। যখনই তারা দেখেছে আওয়ামী লীগের প্রতি জনগণের সমর্থন তারা এতটুকু আরো বেড়েছে, মিথ্যা অপবাদ দিয়ে যা করেছিল, কিন্তু তাদের দুঃশাসনে জনগণের আস্থা বিশ্বাস আরো বেশি আওয়ামী লীগের উপর এসেছে। যার ফলে আওয়ামী লীগ জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য নিষিদ্ধ ঘোষণা দিয়ে নির্বাচন করতে দিল না। কিন্তু এই একটা নির্বাচন এখানেই শেষ হবে না, খুব শীঘ্রই আবার নির্বাচন হবে। এবং আওয়ামী লীগ নির্বাচন যখনই নির্বাচন করবে, জনগণের ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হবে। এবারে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, নির্বাচন হয়েছে নাকি? বলতো 12 ফেব্রুয়ারি নির্বাচন তো 11 ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ভোটে জয়যুক্ত হলো তারিখ। কতভাবে কারচুপি! আমরা তো নির্বাচন ঠেকাতেও যাইনি, কিন্তু অনেক ক্ষেত্রে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত পা ধরেছে, বিএনপি প্রার্থীরা তাদের জন্য যেটা আমার ঠেকাতে হবে। কিন্তু নির্বাচনের পর সে সমস্ত সব অঙ্গীকার ভুলে যাচ্ছে। আজকে আমাদের নারীদের উপর অত্যাচার, ছোট্ট শিশুদের উপর অত্যাচার, এই অত্যাচার যারা করে যাবে, আপনাদের বাড়িঘর যারা লুটপাট করেছে, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান যারা ধ্বংস করেছে, প্রত্যেকের নাম ঠিকানা সব ঠিক করে রাখবেন। আপনাদেরও যেমন সম্পদ আছে তাদেরও ঠিক আছে। ভাবছি যে ক্ষমতা চিরস্থায়ী, ক্ষমতা চিরস্থায়ী না। আর যারা দেশটাকে ব্যর্থ, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করে রাখতে পারেনি এই বাটপার ইউনুস ক্ষমতা এসে, সে বিশ্ব বাটপার সেটাকে ধ্বংস করেছে। আর তারিখে তো সে যোগ্যতাই নাই। অর্থ বানানো, সন্ত্রাস করা, জঙ্গিদের মাঠ করা এবং গ্রেনেড মারা, অস্ত্র চোরাকারবারি করা, দুর্নীতি করা, এটা এই দক্ষতা এই ক্ষেত্রে খুব দক্ষ, এতে কোনো সন্দেহ নাই। আর একজন মানুষের মোটা টাকা সুদ নিয়ে গরিবের অর্থ আত্মসাৎ করে খাওয়া, এ ব্যাপারে সে আর একজন পারদর্শী। তারা দেশকে কি প্রতিতেই তো ব্যস্ত। আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, চিকিৎসা সেবা জনগণের দৌড়ে পৌঁছে দিয়েছে, কমিউনিটি ক্লিনিকে ঔষধ দিয়েছি, ছাত্রছাত্রীদের বৃত্তি দিয়েছে, উপবৃত্তি দিয়েছে, গবেষণার ব্যবস্থা করে দিয়েছি, বিনামূল্যে বই দিয়েছি, প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত প্রাইমারি স্কুল উন্নত করে দিয়েছে, 560টা মসজিদ আমরা নিজের টাকা করেছি, পদ্মা আমরা নিজের টাকা করেছি, অবকাঠামোগত উন্নয়ন করে সারা বাংলাদেশের চেহারা উন্নত করে। বাংলাদেশে আসতো, ঢাকা আসতো, বলতো আমরা কোথায় এসেছি, এটা কি বাংলাদেশ, এটা কি ঢাকা? বাংলাদেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত, গ্রাম পর্যায় পর্যন্ত রাস্তাঘাট আমরা উন্নতি করে দিয়েছি, খাদ্য সম্পূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি, কর্মসংস্থান ব্যাংক করে বিনা জামানতে আমাদের যুব সমাজ যাতে ঋণ নিতে পারে। ওরা ভয় ভীতি সৃষ্টি, মব সন্ত্রাস করে, মব সন্ত্রাস মানে এটা তো জামাত, বিএনপি, ইউনুসের সন্ত্রাসী, এই সন্ত্রাস করে একটা ভীতি সৃষ্টি করে তারা রাজত্ব করতে করে সকলে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতি কার করতে হবে, প্রতিবাদ করতে হবে। আজকে যে বিদ্যুৎ নাই, বিদ্যুতের দাবিতে প্রত্যেকটা এলাকায় মানববন্ধন, এবং সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক সবাইকে নিয়ে শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক আছে বেকার, তারা কি করে খাবে? চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, এগুলি তো বেড়ে গেছে। এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে, জীবনের নিরাপত্তা দিতে না পারে, পেটে ভাত দিতে না পারে, যুব সমাজকে চাকরি দিতে না পারে, শ্রমিকের কাজ দিতে না পারে, কৃষকদের সাহায্য করতে, কৃষকদের কৃষি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দিতে পারে না, জিনিসপত্রের দাম বেড়ে সকলের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, তাও নিয়ন্ত্রণ করতে পারে না। শুধু নিজেরা কোথায় কিভাবে কোন কমিশন খাবে, কোন টাকা খাবে, বিদ্যুৎ দিতে জন্য তেল, এলএনজি, কয়লা সেগুলি কিনতে পারে না, কিন্তু প্লেন কেনার চুক্তি করে যাতে কমিশনটা ভালো খেতে পারে। এটাই তো এদের হাত থেকে আমাদের দেশকে আমরা রক্ষা করবেই করবো। আর সেদিন খুব বেশি দূরে না। কাজে আপনারা সবাই ঐক্যবদ্ধ, বাংলাদেশ আবার আপনারা ফিরে পাবেন, আবার বাংলাদেশ উন্নত হবে ইনশাল্লাহ। জনতার হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় যুব, খোদা হাফিজ। এদিকে নির্বিকার ছিল সুদখোর শিশু হত্যাকারী ইউনুস, চুপ করে আছে দুর্নীতির বড় পুত্র তারেক। জুলাই আন্দোলনের পর ভেবেছিলেন সব সাধুসন্তরা দেশ চালাচ্ছে? ভুল ভাবছেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও রাতারাতি কোল পাওয়ার জেনারেশন কোম্পানির স্বতন্ত্র পরিচালক বনে যায় সাবেক শিবির ক্যাডার ও বর্তমানে জামায়াতের বি টিম এনসিপির যুগ্ম সদস্য সচিব রাফি সালমান রিফাত, আর সেখানে বসেই সাবেক উপদেষ্টা ফাউজুল কবির খান এবং বিদ্যুৎ সচিব ফারজানা মুমতাজকে সাথে নিয়ে সে গড়ে তোলে এক ভয়ঙ্কর টেন্ডার সিন্ডিকেটের খেলা। রিফাত ও তার চক্রের সাথে সমঝোতা না করলে যোগ্য প্রতিষ্ঠানও কাজ পেত না, আর সমঝোতা হলে আদালতের আদেশ অমান্য করেও অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া হতো।
ডাকাত সর্দার প্রধান উপদেষ্টার কাছে ছিল সকল প্রমাণ। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ইয়াংতাই এনার্জি রিফাতের সরাসরি ঘুষ বা সমঝোতা চাওয়ার হোয়াটসঅ্যাপ মেসেজ ও কল রেকর্ড সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেয়। কিন্তু তৎকালীন উপদেষ্টা ফাউজুল কবির খান কোনো ব্যবস্থাই নেননি, কারণ ফাউজুল কবির নিজেই এই সিন্ডিকেটের মূল হোতা। কিন্তু মিডিয়ায় তাকে প্রচার করা হয়েছে ফেরেশতা হিসেবে। আর প্রধান উপদেষ্টা নিজে তো ডাকাত সর্দার, দেশ ছাড়ার আগে আরেকটি গ্রামীণ কোম্পানি প্রতিষ্ঠা করার মতো অর্থ আত্মসাৎ করেছে। তারা দুর্নীতির বিচার করবে এটা কল্পনা করাও দুষ্কর। নিম্নমানের কয়লা, কোটি কোটি টাকার ক্ষতি। উচ্চ আদালতের রায় তোয়াক্কা না করে জাতীয় নির্বাচনের ঠিক একদিন আগে আরএনপিএল কর্তৃপক্ষকে দিয়ে আন্তর্জাতিকভাবে বিতর্কিত ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত পিটি সাম্বা গ্লোবাল এনার্জির সাথে 10 লাখ টন কয়লা ক্রয়ের চুক্তি করানো হয়, যার খেসারত দিচ্ছে দেশ। কোটি কোটি টাকা ক্ষতি করে আনা হচ্ছে নিম্নমানের কয়লা। অভিজ্ঞতা ছাড়াই ক্ষমতা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক নেতা ও ইউআইইউ-এর ফার্মেসি বিভাগের প্রভাষক রিফাত জ্বালানি খাতের জও জানে না, অথচ তাকে জামায়াত ও একটি বিশেষ বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে এই চেয়ারে বসানো হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল অনুসন্ধানে হোয়াটসঅ্যাপ চ্যাট এবং প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া চিঠির সত্যতা নিশ্চিত হওয়া গেছে, অথচ আজ পর্যন্ত এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 2024-এর জুলাই মাসে এই রিফাতরা আওয়ামী লীগ সরকারের নামে দুর্নীতির মিথ্যে অভিযোগ তুলেছিল, কিন্তু 2 বছরেও বিএনপি, জামায়াত, ইউনুস ও এনসিপি মিলে কোনো প্রমাণ হাজির করতে পারেনি। এদিকে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করে তদারকি সরকার। আবার সেই নির্দেশিকাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির প্রতীক ফ্রিজড করে দেয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। বলা ভালো, প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ তাদের সামনে ছিল না। এই অবস্থায় পদ্মা পারে হয়েছে সংসদ নির্বাচন। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভোট প্রচারের সময় জামায়াত ছিল বেশ আত্মপ্রত্যয়ী। নিশ্চিত ছিল তারাই ক্ষমতা দখল করতে চলেছে। তারা সংখ্যাগরিষ্ঠতা করলে জামায়াত সরকার গঠন করত। হয়তো দলের আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করা হতো। ভোটের আগে বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জামায়াত সরকার গঠন করতে চলেছে। যুক্তি হিসেবে তারা তুলে ধরে আমেরিকার সমর্থন। আমেরিকাও কিন্তু চেয়েছিল জামায়াত ক্ষমতা দখল করুক, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট দিয়েছে বিএনপিকে। দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আরও বড় কারণ সিম্প্যাথি ভোট। এদিকে ফলাফল ঘোষণার কিছুদিন বাদে আবার জামায়াতের আমির তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, আমরা আদর্শ একটি বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের অবশ্যই সমর্থন থাকবে, কিন্তু যেখানে সরকারের থেকে জবাবদিহির প্রয়োজন সেখানে আমরা সরকারের থেকে অবশ্যই জবাব আদায় করব। সেই সঙ্গে তার সংযোজন, আমাদের উদ্দেশ্য সংঘাত নয়, সংস্কার, বাধা দেওয়া নয়, পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংবাদ প্রত্যাশা করে যা ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রশ্ন অন্যত্র, বিএনপি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, তারেক রহমান কোনোভাবেই এই কলঙ্কের ভাগিদার হতে চাইবেন না। আওয়ামী লীগের নাম শুনতে পারে না প্রধান বিরোধী দল জামায়াত, অসহ্য বোধ করে এনসিপি। এত প্রতিকূলতার পরেও হাসিনা কিন্তু দেশে ফেরার বিষয়ে আত্মপ্রত্যয়ী। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। তিনি বলেছিলেন, বিএনপি নীতিগতভাবে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নয়। শেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনতা জনার্দন। তারা কিন্তু একটি মোক্ষম সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতকে রুখতে বিএনপি আওয়ামী লীগের ভোট প্রার্থনা করেছিল, একই রাস্তা নিয়েছিল জামায়াতও। কিন্তু জামায়াত ক্ষমতায় আসীন হলে বাংলাদেশে তালিবানি শাসন ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে তারা আশঙ্কা করেছিলেন। তাই আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ ভোটার বিএনপির শীর্ষ নেতাদের আহ্বানে সাড়া দিয়ে সেই দলের প্রার্থীদের উজাড় করে ভোট দিয়েছে। তার ফল যা হওয়ার তাই হয়েছে। এত কিছুর পরেও যে প্রশ্নটা নিয়ে চর্চা থামছে না তা হল, আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা আগের সরকার করে গিয়েছিল সেই নিষেধাজ্ঞার কী হবে।
শেখ হাসিনা কিন্তু প্রথম থেকে বলে এসেছেন এই নিষেধাজ্ঞার কোনো আইনি বৈধতা নেই, কারণ যে সরকার এই নিষেধাজ্ঞা বলবৎ করেছিল সেই সরকারই অবৈধ, তাই অবৈধ সরকারের নিষেধাজ্ঞাও অবৈধ। এটা না মানেন তিনি, মানে না দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতারা। এতদিন হাসিনার তরফ থেকে তারেক সরকারকে এই নিষেধাজ্ঞা নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি, দেওয়া হলো এবার। বিএনপি সরকার প্রধানকে দিল্লি থেকে বসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। হাসিনার দাবি মতে তারেক সেই নির্দেশ পালন করেন কিনা সেটা দেখার বিষয়। এই প্রসঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে তারেকের বিরুদ্ধে লড়াই করতে জমি তৈরি করছে জামায়াত। তারা বিরোধী দলগুলিকে নিয়ে একটি যৌথ মঞ্চ তৈরি করার চেষ্টা করছে, ফলে তাদের সেই ক্ষুরধার আক্রমণ প্রতিহত করার শক্তি দিতে পারে আওয়ামী লীগ। তাই তাদের এবং দলনেত্রীর দেশে ফেরার রাস্তা অবিলম্বে প্রশস্ত করা প্রয়োজন। নিজের সন্তানের লাশ কাঁধে নিয়ে 7 মাসের সাজিদের বাবা সারা দেশকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই দেশে সাধারণ মানুষের জীবনের কী মূল্য। অথচ সেই আর্তনাদেও কান পাতে না একদল মুখোশধারী রাজনৈতিক শকুন। ক্ষমতার মসনাদে বসে তারা চায় শুধু প্রতিহিংসার রাজনীতি করতে। সাজিদের মৃত্যুর জন্য দায়ী কে, এই প্রশ্নের উত্তর না দিয়ে বিএনপি জামায়াত জোট বরং ব্যস্ত থাকে দুর্নীতির মহাকাব্য রচনায়। ইউনূস সরকার যখন স্বাস্থ্য ব্যবস্থাকে ধসিয়ে দিয়ে গেছে, তার ফলশ্রুতিতে যখন একটা শিশু 7টা হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাচ্ছে না, তখন এই তথাকথিত রাজনৈতিক দলের নেতারা ব্যস্ত নিজেদের পকেট ভারী করতে। প্রশ্ন জাগে, ইউনূসকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে কেন বিএনপির গায়ে জ্বর আসে? কারণটা পরিষ্কার, এরা পরস্পরের অপরাধের ঢাল। একজন গণহত্যার দায়ে অভিযুক্ত, অন্যজন সেনানিবাসের ছত্রছায়ায় বেড়ে ওঠা সন্ত্রাস ও দুর্নীতির আতুরঘর। এদের হাত ধরাধরি করে চলার ইতিহাস এখন আর কারও অজানা নয়। শিশু হত্যার দায় এড়াতে চায় তারা, কারণ নিজেদের গায়েও একই পাপের ছাপ। সাজিদের রক্ত শুধু ইউনূসের হাতেই নয়, যারা পর্দার আড়াল থেকে এই স্বৈরাচারী ব্যবস্থাকে টিকিয়ে রেখেছিল তাদের প্রত্যেকের কপালেও লেগে আছে। জামায়াতের জঙ্গিবাদ আর বিএনপির সন্ত্রাস আজ এক হয়ে চায় দেশটাকে চিরতরে অন্ধকারে ডুবিয়ে দিতে। বিএনপি সরকারের নিষেধাজ্ঞা ও কঠোর নজরদারি এড়িয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা রবিবার বিভিন্ন সময়ে ঢাকাসহ গোটা দেশে ঝটিকা মিছিল ও বিক্ষোভ করেছে। ১৯৭৫-এ শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে তার কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ১৯৮১-র ১৭ মে সেই নিষেধাজ্ঞা ভেঙে ঢাকায় ফেরেন হাসিনা। দিনটি আওয়ামী লীগ হাসিনার প্রত্যাবর্তন দিবস হিসাবে পালন করে। এবারের কঠিন সময়েও ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে দেশে স্বাগত জানিয়ে এদিন হামলা মামলার সমূহ ঝুঁকি থাকা সত্ত্বেও আওয়ামী পরিবারের সদস্যরা মিছিল করেছেন। কোথাও আবার শেখ হাসিনার নামে রঙিন পোস্টারও সাঁটা হয়েছে। পোস্টার বিলি করতে গিয়ে গত শুক্রবার রাতে ঢাকায় 2 কর্মী গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলেও শনিবার রাতে পোস্টার মারা হয়। আওয়ামীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতেও এদিন ঢাকার মোহাম্মদপুর, আসাদ গেট, তেজগাঁও, শেরেবাংলা নগরে মিছিল হয়। গাজীপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়াতপুরের জাজিরা সহ বিভিন্ন স্থানে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এদিকে টিকা না দিয়ে কৃত্রিম হাম মহামারী সৃষ্টি করে 5 শতাধিক নিষ্পাপ শিশু হত্যার দায়ে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের দৃষ্টান্তমূলক বিচার চাইলেন মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রকৌশলীবৃন্দ। ঢাকায় বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতন প্রকৌশলী সমাজের পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে প্রকৌশলীরা এই দাবি জানান। উল্লেখ্য, বাংলাদেশে এই মরশুমে হামের প্রকোপ মহামারী আকার ধারণ করেছে। ইতিমধ্যে 500-র বেশি শিশু মারা গেছে। শত শত শিশুর শারীরিক অবস্থা গুরুতর। ইউনিসেফ এক বাক্যে বলেছে, বাংলাদেশের এই হাম মহামারী মানবসৃষ্ট। ইউনূস সরকারের আমলে টিকা বাণিজ্যে বেশি কমিশনের আশায় তৃতীয় পক্ষ থেকে টিকা কেনার জন্য ইউনিসেফ থেকে টিকা ক্রয় বন্ধ করে দেয় তদানীন্তন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের মন্ত্রণালয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার সতর্ক করেছিল টিকাদান কর্মসূচিতে অবহেলা করলে বিপর্যয় নেমে আসতে পারে। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া প্রকৌশলীরা অভিযোগ করেন, লুটপাট নিয়ে সার্বক্ষণিক ব্যস্ত থাকায় ইউনূস সরকার জনস্বাস্থ্য কার্যক্রম পুরোপুরি উপেক্ষা করেছে। শেখ হাসিনার আমলে টিকাদান কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। প্রায় 100% শিশুকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে এসেছিলেন শেখ হাসিনা, যার জন্য তিনি জাতিসংঘ কর্তৃক ভ্যাকসিন হিরো সম্মাননা লাভ করেন। কিন্তু শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মাত্র 1.5 বছরের মাথায় ভ্যাকসিনেশন প্রোগ্রাম মুখ থুবড়ে পড়েছে। কয়েক হাজারের বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে শিশু মৃত্যুর মিছিল। এই নিয়ে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই সাবেক প্রধান উপদেষ্টা ড ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ফাঁসি চেয়ে বিক্ষোভ সমাবেশ করছেন সচেতন নাগরিক সমাজ। এছাড়াও প্রকৌশলীদের মানববন্ধনে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তির আড়ালে দাসত্বের চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, ক্ষমতা ত্যাগের মাত্র 3 দিন আগে অনির্বাচিত ইউনূস সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন বাণিজ্য চুক্তি করে, যা পরবর্তীতে প্রকাশ হয়ে যায়। বাংলাদেশের সর্বস্তরের জনগণ দেশের স্বার্থবিরোধী এই বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতা করছে। জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী সংঘর্ষের আড়ালে এবার এক অদ্ভুত ও চাঞ্চল্যকর মামলার খবর পাওয়া গেছে, যেখানে দাবি করা হয়েছে ফাতিমা নামের এক নারী খুনের শিকার হয়েছেন, কিন্তু বাস্তবে সেই নারীর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কাল্পনিক খুনের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 85 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যা নিয়ে আইনি ও রাজনৈতিক মহলে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে। অস্তিত্বহীন ফাতেমা ও ভুতুরে মামলার এজাহারে দাবি করা হয়েছে জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে ফাতেমা নামের এক নারী নিহত হয়েছেন, কিন্তু অনুসন্ধানে দেখা গেছে নিহত হিসেবে দাবি করা ওই নারীর কোনো মরদেহ উদ্ধার হয়নি, কোথাও তার জানাজা হয়নি এবং এমনকি তার কোনো স্থায়ী বা অস্থায়ী ঠিকানারও হদিশ নেই। অর্থাৎ বাস্তবে অস্তিত্ব নেই এমন একজন মানুষের খুনের গল্প সাজিয়ে এই মামলাটি করা হয়েছে। আসামির তালিকায় শেখ হাসিনা সহ হেভিওয়েটরা। এই অদ্ভুত মামলার প্রধান আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়াও আসামির তালিকায় রয়েছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অন্তত 85 জন নেতাকর্মী। আন্দোলন পরবর্তী সময়ে গণহারে মামলা দেওয়ার যে সংস্কৃতি শুরু হয়েছে, এই ভুয়া মামলাটি তার এক চরম উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। তদন্ত ও আইনি জটিলতা। আইনজীবীদের মতে একটি হত্যা মামলার প্রাথমিক ভিত্তি হল নিহতের মরদেহ, কর্পাস ডিলেক্টি অথবা তার মৃত্যুর অকাট্য প্রমাণ। যেখানে ভুক্তভোগী মানুষটিরই কোনো অস্তিত্ব নেই, সেখানে এই মামলাটি আদালত পর্যন্ত কিভাবে পৌঁছল তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি কেবল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সাজানো হয়েছে। প্রকৃত বিচার প্রক্রিয়া কি বাধাগ্রস্ত হচ্ছে? জুলাই আন্দোলনে শত শত ছাত্র জনতা প্রকৃতপক্ষেই শহীদ হয়েছেন, কিন্তু এই ধরনের কাল্পনিক ও ভিত্তিহীন মামলার কারণে সত্যিকারের শহীদদের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে বলে আশঙ্কা করছেন মানবাধিকার কর্মীরা। তারা বলছেন ভুয়া মামলার চাপে প্রকৃত খুনিরা পার পেয়ে যাওয়ার সুযোগ পায় এবং বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়। উপসংহার: লাশ নেই, জানাজা নেই, এমনকি মানুষটিও নেই, তবুও খুনের মামলা। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এমন ভুতুরে মামলার ঘটনা বিরল। এই মামলার পেছনের কুশীলব কারা এবং কী উদ্দেশ্যে এমন কাল্পনিক খুনের গল্প সাজানো হয়েছে তা খতিয়ে দেখার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। পর্দা কর্নার নিয়ে ব্যঙ্গ করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব রহমান বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় একটি বাসা থেকে স্থানীয়দের হাতে আটক হয়েছেন। পরে প্রক্টোরিয়াল বডির সদস্যরা তাদেরকে উদ্ধার করেন। গতকাল শনিবার রাত 12টার পর বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকার JM টাওয়ার সংলগ্ন একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়। এর আগে গত বৃহস্পতিবার চাকসুর উদ্যোগে পর্দাশীল নারী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্যান্টিনে ছাত্রী কর্নার চালু করা হলে তা নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট করেন তিনি। এ ঘটনায় শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েন। সর্বশেষ চাকসু নির্বাচনে তিনি ছাত্রদলের প্যানেল থেকে আইন ও মানবাধিকার সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। এদিকে এ ঘটনা ধামাচাপা দিতে একটি ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী বিভাগের শিক্ষার্থী
আব্দুল্লাহ আল মামুন ও এক ছাত্রীর নাম জুড়ে দেওয়া হয়। নাম জুড়ে দেওয়া ওই ছাত্রী কয় মাস আগে শাখা ছাত্রদলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম উদ্দিনের বিরুদ্ধে হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন। পরে আব্দুল্লাহ আল মামুন ফেসবুক লাইভে এসে জানান তিনি গত শুক্রবার গ্রামের বাসাতে এসেছেন। জানতে চাইলে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিফ রহমান আমার দেশকে বলেন, আমার বান্ধবী গ্রামের বাসায় যাওয়ার জন্য সকাল ৬টার টিকিট কেটেছিল। আমরা ৪-৫ জন বন্ধু মিলে রাতে ক্যাম্পাসে ঘোরার পরিকল্পনা করি। রাতের দিকে ১ নম্বর গেট এলাকায় খাওয়া দাওয়া শেষে বাসায় ফেরার সময় জানতে পারি স্টেশন তলায় ঝামেলা হচ্ছে, তাই আমরা ২ নম্বর গেট দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। তিনি বলেন, পরে রাত প্রায় ১২টার দিকে আমি ব্যাগ নেওয়ার জন্য রুমে যাই। তখন আমার বান্ধবীকে নিচে একা রেখে যাওয়াটা নিরাপদ মনে হয়নি, তাই তাকে রুমে নিয়ে আসি যেন আমি দ্রুত গোসল করে ব্যাগ নিয়ে বের হতে পারি। কিন্তু পরে কিছু মানুষ দরজা ভেঙে রুমে ঢুকে পড়ে এবং পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করে, অথচ আমরা কোনো আপত্তিকর অবস্থায় ছিলাম না। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড মোহাম্মদ কামরুল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ওই বাসায় যেয়ে ওদেরকে ক্যাম্পাস এরিয়ার মধ্যে নিয়ে আসি। পরে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ঈদের ছুটির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে অবশেষে ৪,০০০ ভিজিএফ কার্ড ফেরত দিয়েছেন বিএনপি নেতারা। সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের হাতে ভিজিএফ কার্ড তুলে ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ দেখা দেয়। পরে বিতর্কের মুখে ৪,০০০-এর বেশি কার্ড চেয়ারম্যানের কাছে ফেরত দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। স্থানীয় সূত্র ও ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশাল কাছে ৪,০২৪টি ভিজিএফ কার্ড হস্তান্তর করেন স্থানীয় বিএনপি নেতারা। তবে শুরু থেকেই কার্ড গ্রহণের অভিযোগ অস্বীকার করে আসছিলেন বিএনপি নেতারা। বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল বলেন, দলীয় কোনো নির্দেশনা না থাকায় কার্ডগুলো চেয়ারম্যানের কাছেই রেখে আমরা চলে আসি। বিএনপির কোনো নেতাকর্মী ভিজিএফ কার্ড নেয়নি। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সও শুরু থেকেই দলীয়ভাবে কার্ড নেওয়ার অভিযোগ নাকচ করে আসছিলেন। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, বিএনপি নেতাদের কাছে দেওয়া কার্ডগুলো ফেরত নেওয়া হয়েছে। সরকারি বিধি অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ করা হবে। কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালি ইউনিয়নে আসামি ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন পুলিশের ৬ সদস্য। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের বাখননগর, বীরগাঁও ও সাতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন তাহাসি বেগম, খোরশেদ মিয়া, রহিম মিয়া ও সোহাগী। তারা আলোকবালি ইউনিয়নের বাখননগর, বীরগাঁও ও সাতপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী সদর মডেল থানার এসআই রামকৃষ্ণ দাস, কামরুজ্জামান খান, আল নোমান মুন্সি, এএসআই নাজমুল হোসেন, সুমন মিয়া ও কনস্টেবল হাদিস মিয়া একটি মামলার তদন্ত এবং আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে স্পিডবোট যোগে আলোকবালি ইউনিয়নের চরাঞ্চলে যান। এই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের গ্রামের ভেতরে প্রবেশের কারণ জানতে চান। এক পর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব রহমান হাবিবের নেতৃত্বে শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ধাওয়া করে বলে অভিযোগ ওঠে। এই সময় ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যদের আটকে মারধর ও লাঞ্ছিতা করা হয়। খবর পেয়ে বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় ৮০ সদস্যের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ২ নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এএসআই মোহাম্মদ নাজমুল হোসেন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় হাবিব রহমান হাবিবকে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।
যাচ্ছে। পুলিশের ওপর হামলার ঘটনায় আহত 5 সদস্য নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী নারী জানান, হঠাৎ হইচই শুনে তারা বাইরে এসে দেখেন কয়েকজনকে ধাওয়া করে মারধর করা হচ্ছে। পরে মোবাইলে ভিডিও ধারণ করলে তাদেরও লাঞ্ছিত করা হয়। পরবর্তীতে তারা জানতে পারেন হামলার শিকার ব্যক্তিরা পুলিশ সদস্য ছিলেন। নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক গুলশান আরা কবির বলেন, বৃহস্পতিবার দুপুরে 5 পুলিশ সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।